নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যে কিভাবে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম আছে, পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, সেখানে কিভাবে আপনি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ফর্মটা ফিল আপ করেন। তার জন্য আগে প্রথমে কিছু কিছু ডকুমেন্ট নিয়ে আপনাদের বসতে হবে। এক হচ্ছে ভোটার কার্ড, প্রত্যেকের বাড়িতে যদি 5 জন থাকে সে 5 জন, 6 জন হলে 6 জন, প্রত্যেকে, সে বাচ্চা হোক বড় হোক সবার। আধার কার্ড প্রত্যেকের, যদি আধার কার্ড বাচ্চার হয়ে থাকে তাহলে, আর না হলে তো তারটা বাদই। প্যান কার্ড, 18 বছরের ওপরই হয়, মাইনর প্যান কার্ড কিন্তু লাগবে না, যদি মেজর প্যান কার্ড সেটাই কিন্তু লাগবে প্রত্যেকে। রেশন কার্ড অনলি শুধু হেড অফ দ্য ফ্যামিলি যে মেম্বার থাকবে তারই রেশন কার্ডটা। ব্যাংকের পাসবুক যার হবে তারই, অনলি মেজরটা, কিন্তু মাইনর ব্যাংকের পাসবুক কিন্তু লাগবে না। আর হচ্ছে খাজনার বিল, বা যে আপনাদের যে খাজনার রসিদ থাকবে বা পর্চার কাগজ, সেটা হলেও হবে, যেটা নিয়ে বসবেন। কারো যদি নাম বাদ যায় তাহলে ট্রাইব্যুনালে অ্যাপিল আইডি, আর যদি অ্যাপিল আইডি থেকে সে যদি সার্টিফিকেট পায় তার সার্টিফিকেট আইডি। বাচ্চা যদি কোনো থাকে, আপনাদের বাড়িতে শিশু থাকে, তার স্কুল নেম কি, সে কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, সেই সমস্ত বিবরণ। তার যদি টিকাকরণ হয়ে থাকে তার টিকাকরণের বিবরণ, আর তার কোয়ালিফিকেশান, এডুকেশন। আর একটা খুব ইম্পর্টেন্ট, যদি ইনকাম ট্যাক্সের আন্ডারে পড়ে, মানে যদি গভর্নমেন্ট সার্ভিস করে ইনকাম ট্যাক্সের আন্ডারে পড়লো, তখন তার যে ডকুমেন্টসগুলো সেগুলো নিয়ে বসবে। প্রথমেই চলে আসি কীভাবে ফর্ম ফিল আপটা শুরু করবেন। পরিবারের প্রধানের নাম আছে ফার্স্টেই, তার পুরো নামটা এখানে লিখবেন। বাংলা ফর্ম হলে বাংলায় যেহেতু লিখবেন হেড অফ দ্য ফ্যামিলি। এবং এই ফর্মটা কিন্তু যে নামটা, সেটা কিন্তু আধার কার্ডে যে নামটা থাকবে সেই নামটাই কিন্তু অবশ্যই লিখবেন। ডেট অফ বার্থ যেটা আধার কার্ডে থাকবে সেই সিকোয়েন্সে সেভাবেই লিখবেন, দিন, মাস, বছর। তারপরে হচ্ছে পরিবার প্রধানের লিঙ্গ, সে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে। পরিবারের প্রধানের যে আধার কার্ড নাম্বার, যে 12টি আধার কার্ড নাম্বার, সেটা দেবেন। তারপরে একটা আছে ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে। ডিজিটাল রেশন কার্ড নিয়ে মানুষের মনে একটা কিন্তু, যে ডিজিটাল রেশন কার্ডটা আবার কী জিনিস, নতুন কী আবার রেশন কার্ড? না, পুরোনো যে আপনারা যে রেশন কার্ডটা ইউজ করেন সেই রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড। এখন আপনারা যখন রেশন তুলতে যাবেন তখন দেখবেন বায়োমেট্রিক, আপনাদের হাতে ফিঙ্গারপ্রিন্টস, অনেকে ওটিপি দিয়ে রেশন নিতে হয়। এইটাই কিন্তু অটোমেটিক সরকার কিন্তু ডিজিটাল রেশন কার্ডে কনভার্ট করে দিয়েছে। নাম্বারটা যখন লিখবেন ফার্স্টে কিন্তু আইডিটা লিখবেন অবশ্যই, কী রেশন কার্ড আপনার। অনেকে PHH হয়, অনেকে আয়া হয়, অনেকে RKS হয়, 1, 2 এরকম হয়। এটা লিখে তারপরে নাম্বারটা লিখবেন। পরিবারের সদস্য সংখ্যা, আপনাদের 5 জন হয়, সেটা বাচ্চাকে ধরে কিন্তু 5 জন হলে 5 জন, 6 জন হলে 6 জন, 7 জন হলে 7 জন। ঠিকানা, ফুল অ্যাড্রেস মানে কী থাকবে, আপনি কোন কান্ট্রিতে, কোন শহরে থাকেন, কোন জেলায় থাকেন, কোন থানার আন্ডারে পড়েন, আর পিনকোড। এই 4টে কিন্তু থাকাটা কিন্তু ম্যান্ডেটরি। যোগাযোগ নাম্বার, এখানে কোন কন্ট্যাক্ট নাম্বার নেবে, আপনি যে এই যে আগে যে হেড অফ দ্য ফ্যামিলি যে আধার কার্ডের নাম্বারটা দিয়েছেন তার সাথে যে লিঙ্ক আধার কার্ড নাম্বার, সেটাই কিন্তু অবশ্যই দেবেন। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের নাম। ফার্স্ট লেখা আছে এখানে পরিবারের প্রধান, এখানে যে নাম হবে সেটা দেবেন। এবং সেই যদি মেল ক্যান্ডিডেট হয় তাহলে এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, সেখানে হ্যাঁতে টিক দেবেন না। যদি ফিমেল ক্যান্ডিডেট হয় তাহলেই কিন্তু টিকটা দেবেন, নাহলে কিন্তু আপনাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। সদস্য নম্বর 1 যে হবে তার জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের সঙ্গে সম্পর্ক, এটা কিন্তু রেসপেক্ট, কিন্তু যে হেড অফ দ্য ফ্যামিলি তার সাথে তার রিলেশনটা কী। যদি কখনো এখানে যদি হাজব্যান্ড, যদি হাজব্যান্ডে, এই যদি ফিমেল ক্যান্ডিডেট হয় তাহলে এখানে রাইট দেবেন, তার নিচে আছে আধার নাম্বার দিয়ে দেবেন। সদস্য নম্বর 2 একইভাবে সদস্য নম্বর 2 করবেন, সে যদি মেল ক্যান্ডিডেট তাহলে হ্যাঁতে টিক দেবেন না, আর ফিমেল ক্যান্ডিডেট দেবেন। আর একটা ইম্পর্টেন্ট, এখানে পাশে লেখা যাচ্ছে বয়স 5 বছরের যদি কম হয় তাহলে এখানে তার নাম লেখার কোনো দরকার নেই, সেটা NA করে চলে যাবে। NAটা কিন্তু অবশ্যই লিখবেন। একইভাবে প্রত্যেকটা সদস্য নম্বর 3, সদস্য নম্বর 4, সদস্য 5 ফিল আপ করুন। এরপরে আছে হচ্ছে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নগদ অর্থ স্থানান্তরের জন্য, যদি আপনাদের, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট, কোন অ্যাকাউন্টটা দেবে, যেই অ্যাকাউন্টটা আপনার DBT লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টটাই কিন্তু, যদি হেড অফ দ্য ফ্যামিলি হোক, সদস্য নম্বর 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, যেই হোক, সে যদি মেল ক্যান্ডিডেট হয় তাহলেও তার দেবে, ফিমেল ক্যান্ডিডেট হলেও তাই দেবেন, যেটা DBT লিঙ্ক করা আছে। একে অবশ্যই দেবেন, ব্যাংকের নাম দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, IFSC কোড দেবেন।
এরপরে চলে আসি হচ্ছে কী লেখা আছে, এপিক হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা অংশ নাম সহ নম্বর সহ। হ্যাঁ, হেড অফ দ্য ফ্যামিলি এপিক নাম্বার দেবেন। তার নিচে লেখা আছে বিধানসভার ক্ষেত্র। বিধানসভার ক্ষেত্র মানে আপনি কোন অ্যাসেম্বলি আন্ডারে পড়েন, অ্যাসেম্বলি অর্থাৎ কনস্টিটিউশন যে আন্ডারে হয়, যে আপনি যে ভোট দিয়েছেন যে কোন আন্ডারে হয়, সেই ভোটের যে ক্ষেত্রটা বিধানসভা সেটা দেবেন। তার পাশে ব্র্যাকেটে লিখে দেবেন অংশ অর্থাৎ পার্ট নাম্বার। এটা আপনি কোথায় পাবেন? একটা মানুষের মধ্যে খুব কিন্তু যে এত কিছু আমি কোথায় পাবো, পাবেন কোথায়? আপনি যখন ভোট দিয়েছেন এবছর 2026-এ এসআইআরের পর, তখন আপনাদের যে লোকাল বিএলও আছে, সেই বিএলও আপনাকে একটা কিউআর কোড লাগানো একটা কাগজ দিয়েছেন, রিসিপ্ট দিয়েছে, সেটা নিয়ে আপনাকে ভোট দিতে যেতে হয়েছিল। অবশ্যই তার সাথে ভোটার কার্ডটা থাকা ম্যান্ডেটরি ছিল। সেইখানে এই 3টে নাম ডকুমেন্টস সব থাকবে, কোনো চিন্তা নেই। ওখানে দেখবেন বাংলায় পরিষ্কারভাবে লেখা আছে ওখানে। এরপরে একইভাবে পর সব ফিল আপ করবে। এরপরে হচ্ছে বিভাগ। বিভাগ কি? প্রথমে আছে অসংরক্ষিত। এখানে একটা কথা বলে দিই, অসংরক্ষিত মিনস মানে হচ্ছে জেনারেল। যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হন তাহলে অসংরক্ষিত টিক দেবেন। তারপরে বাকি যে 5টা আছে ক্যাটাগরি, সেটা কিন্তু বলে দিচ্ছি। অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী আর বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী। এইবার একটা কথা, যদি জেনারেল হয় আপনাদের কোনো ডকুমেন্টসের দরকার নেই, কিন্তু যদি ওইটা বাদ দিয়ে বাকি 4টে আপনি যদি 5টা যদি অন্তর্গত হন, তাহলে কিন্তু আপনাদের শংসাপত্র থাকা ম্যান্ডেটরি এবং সেটাকে কিন্তু এই ফর্মের সাথে স্টেপল করে জমা দিতে হবে, নাহলে কিন্তু এটাকে গ্রাহ্য করা হবে না। এরপরেই আছে রেশন কার্ড অর্থাৎ খাদ্য ভর্তুকি। এবার রেশন কার্ড খাদ্য ভর্তুকির জিনিসটা কি? আপনার নিজের রেশন কার্ড আছে? অবশ্যই অবভিয়াসলি প্রত্যেকেরই থাকে, হ্যাঁতে টিক দেবেন। যদি হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। এখানে প্রত্যেকটা ধরন দেওয়া আছে, আয়া, পিএইচএইচ, এসপিএইচএইচ, RKS1, RKSY2, ভর্তুকিহীন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না, যদি তুলে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, না তুললে না দেবেন। এরপরে আমরা চলে আসি সম্পদ। সম্পদ আপনার বাড়ির সম্পত্তি জানতে চাইছে। এইটা নিয়ে একটা মানুষের মধ্যে খুব একটা সমস্যা হচ্ছে যে আপনার বাড়ির যে সম্পত্তি যে সরকার জেনে নিচ্ছে, তাতে কি আমাদের কোনো সমস্যা হতে পারে? কখনোই না। সরকারের সব নথিপত্র আছে, সরকার শুধু এটা দিয়ে একটা ভেরিফিকেশান করে নিচ্ছে যে আপনার ডকুমেন্টসটা কি ঠিক দিয়েছে নাকি না দিয়েছে। কেন দিয়েছে? এখানে প্রথমে একটা লেখা আছে বাড়ির ধরন। ফার্স্টে আমি বলতে আসি বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? এই কথাটা কেন জানতে চাইছে? সরকারি 3 বা তার বেশি পাকা ঘর জেনে সরকারের কী কাজ? একদম ঠিক, ভালো, একদম ঠিক প্রশ্ন আপনাদের প্রত্যেকে। অনেকে কি হয়েছে, এই যে ফর্ম ফিল আপ করলো, করিয়ে আবার একটা আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করে দিয়েছে। আপনি কিন্তু সেই টাকাটা পাবেন, 6 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক, 1 বছর হোক, পাবেন তো অ্যাপ্লাই করার পরও। আপনার কিন্তু পাকা ঘর অলরেডি প্রেজেন্ট। আপনার যতই টিনের চাল হোক না, পাকা ঘর তো, সিমেন্ট বালি ঘর, আপনার তাহলে পাকা ঘরের কোনো দরকার নেই, সে টাকাটাও কোনো দরকার নেই। আপনি কিন্তু টাকাটা তুলে নিন, তখন কিন্তু সরকার কিন্তু ভেরিফিকেশন করতে আসছে না। তাহলে কী হলো? সাধারণ মানুষ এভাবে সরকারকে কাছ থেকে এবার টাকা ছিনিয়ে নিচ্ছে। এই টাকাটা কিন্তু যে প্রয়োজনীয় যে সে পাচ্ছে না, তার পেতে পাচ্ছে না বলে ভুল করতে, সে পাচ্ছে কিন্তু দেরিতে পাচ্ছে। অনেক সময় এরকম আছে পাচ্ছেই না, তার নাম কেটে অন্য নাম হয়ে যাচ্ছে। এই জন্য সরকার আগে থেকে ভেরিফিকেশনটা করে নিচ্ছে। ঠিক আছে, তারপরে আসছে কি পারিবারিক জমির মালিকানা। এই পারিবারিক জমির মালিকানা এটা বলতে এখানে কি আপনার যে নিজের নামে যদি জমি থাকে, নিজের নামে মিন্স মানে কি আপনি কি ভাড়া আছেন? যদি ভাড়া থাকেন তাহলে বিডিও অফিসে গিয়ে ভাড়া ডকুমেন্টস জমা দেবেন। আর যদি আপনি যদি নিজস্ব জমি, সেটা যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলির নামে হোক, আপনার হেড অফ দ্য ফ্যামিলির ওয়াইফের নামে হোক, হেড অফ দ্য ফ্যামিলির সনের নামে হোক, নো ম্যাটার, আপনি তো নিজস্ব জমি, আপনি তো কাউকে ভাড়া দিচ্ছেন না, রেন্ট দিচ্ছেন না। এটা হচ্ছে মাথায় রাখবেন, যদি রেন্ট না দেন তাহলে হ্যাঁ করবেন, আর দিলে না করবেন। তারপরে আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। এটা কোথায় পাবেন? আমি প্রথমে একটা বলেছিলাম খাজনার বিল, সেই খাজনা বিলটা আরও যে খাজনা বিল হয় এখন নিউ যে খাজনা বিল, তার মধ্যে পরিষ্কারভাবে ফার্স্ট 2 কলমের মধ্যে লেখা থাকে কত শতক।
আপনি যদি আপনার কাছে খাজনা বিল না থাকে, বাড়ির নিশ্চয়ই আপনি যদি জমির মালিকানা থাকে, অবশ্যই আপনার কাছে পর্চা থাকবে। সেই পর্চার মধ্যেও কিন্তু এটা লেখা থাকবে। ওখানে কিস লেখা থাকবে? একরে লেখা থাকবে। আপনি গুগলে যান, গুগলে ওটাকে একর থেকে শতকে কনভার্ট করে নিন, ডেসিমেলে। এরপরে আসে যানবাহন। আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? হ্যাঁ কি না? যদি থাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এবং হ্যাঁ যদি থাকে, গাড়ির সংখ্যা মানে গাড়ির যে ডিজিট থাকে, ডাব্লুবি দিয়ে যে ডিজিট হবে, যদি ডাব্লুবি না থাকে, আপনারা যদি বোম্বে থেকে নেন তাহলে এম দিয়ে থাকবে, এরকম যেখানে জায়গায় দেবে সে টার্মিনাল হচ্ছে টিএম দিয়ে থাকবে। এরকম থাকলে তার যে সেটা দিয়ে তারপরে তার নাম্বারটা কিন্তু দেবেন, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দেওয়াটা ম্যান্ডেটরি, এখানে লিখেই দিয়েছে। প্লাস সেই কাগজপত্র, যে আপনার যে লাইসেন্সের কাগজ, যে গাড়ির যে সার্টিফিকেট, সেগুলো কিন্তু আপনি যত্ন করে রাখবেন। সেগুলো কিন্তু সরকার যখন খুশি আপনার কাছে চাইতে পারে। এবারে আছে, এবার সেটা কি লিখেছেন, জিপ ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। মানে এগুলো থাকলেও কিন্তু আপনাকে সেটা দিতে হবে, মানে পেট্রোল চালিত হলেই হলো। এবার কিন্তু এটার কথা, অনেকে ভাবছেন যে আমার বাড়িতে স্কুটার আছে, স্কুটি একটা ব্যাটারি চালিত হয়, একটা পেট্রোল চালিত হয়। যদি ব্যাটারি চালিত হয় তাহলে কিন্তু এখানে তার ডিজিট নাম্বার কিছু দিতে হবে না। তারপরে আসে পরেরটা, কেন দিতে হবে? তার মানে একটা ব্যাটারি স্কুটারে কিন্তু আপনাদের সেভাবে যে পলিউশন কার্ড, হ্যান ত্যান, ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু অত করতে হয় না, এই জন্য সেটা দিতে হবে না। এরপরে আসে পরিবার ভিত্তিক সদস্যদের বিমা, স্বাস্থ্য বিমা। যদি না থাকে কারোর, না তাহলে একবারে ফার্স্টেই না করে দেবেন। যদি কারোর থেকে থাকলো তখন দিতে আসবেন। এটা তো ফ্যামিলি সরকারি বেসরকারি, তা যদি না হয় এনে করে চলে যাবেন। যদি ওয়ানে যদি বিমা থাকলো তাহলে বিমার কত অঙ্ক লিখবেন, তারপরে এনে যদি তারপর বিমার যে বিবরণটা সেটা দিয়ে দেবেন। বিবরণ মিনস মানে কতদিন পর্যন্ত ভ্যালিডিটি, সেটাকে বিবরণ বলছে। সদস্য নম্বর 2, যদি সরকারি বিমা থাকলো তাহলে সেটা কত বিবরণ, সে মানে কতদিন পর্যন্ত ভ্যালিডিটি আছে, কত টাকা পাবে, অ্যামাউন্ট, সেগুলো দেবে। একেবারে পুরোটা ফিল আপ করবে। এরপরে আসি হচ্ছে, কোনো সদস্য যদি আয়কর বা পেশাগত কর প্রদান, মানে আমরা ইনকাম ট্যাক্স যদি দেন তাহলে অবশ্যই হ্যাঁ করবেন, না দিলে না করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড, প্রত্যেকে প্যান কার্ড নিয়ে বসতে বলেছিলাম ফার্স্টে। সেই প্যান কার্ডের নাম লিখবেন, প্যান কার্ড নাম্বার লিখবেন, প্যান কার্ড নাম্বার, একে পুরোটা ফিল আপ করবেন। নামটা কিন্তু প্যান কার্ডের যে নাম থাকবে সেই নামটাই কিন্তু অবশ্যই লিখবেন। কর্মসংস্থানের ধরন, এবার আপনাদের কর্মসংস্থান কী করে থাকে। প্রথমে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, মানে ব্যবসায়ী, মালিক বা কারোর আন্ডারে কাজ করে, এরকম উদ্যোক্তা, ইনভেস্টার, এগুলো। আর আংশিক সময় কর্মরত, পার্ট টাইম জব। অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, মানে কারিগরি, শিল্পী, মানে কৃষক, এরা এইসব ছুতোর মেথর, এরা। পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী শ্রমিক দেবে, বেকার হলে বেকার দেবে। আর অন্যান্যটা কারা দেবে? অন্যান্য নিয়ে অনেকের সমস্যা আছে, অনেকে হচ্ছে রিটায়ার যদি করে যায় তখন সে কী করবে? রিটায়ার হলে তাকে অন্যান্যতে টিক দিতে হবে, ঠিক আছে? আর এখনও পর্যন্ত কোনো কিছু আপনি চাইলে এখানে ব্র্যাকেটে লিখেও দিতে পারেন আমি রিটায়ার, কোনো সমস্যা নেই। সদস্য নম্বর 1-এ সেমভাবে করবেন, সদস্য নম্বর 2 সেমভাবে করবেন। এরপরে আমাদের একটা নিচে চলে আসে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং তার পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক নাম। ওখানে লেখা আছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কজন লিখবেন, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কজন লিখবেন। যদি না থাকে এনে করে চলে যাবেন। পরিবারের প্রধান শিক্ষিত কি অশিক্ষিত? শিক্ষিত হলে কতটা পর্যন্ত শিক্ষিত? সে গ্র্যাজুয়েশন পাস, সে কি পিএইচডি করা, সে কি হায়ার সেকেন্ডারি, সে কি 8 পাসটা কিন্তু শিক্ষিত। কখনো ভাববেন 8 পাস অশিক্ষিত একেবারে, যারা 4 পাসের নিচ্ছে তারা কিন্তু অশিক্ষিত। সে 1-2 লিখতে পারে না ঠিকভাবে, সেটাই অশিক্ষিত। এবার একেবারে পুরোটা ফিল আপ করবেন। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মানে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থা, প্রাক্তন বা বর্তমান ধারক? যদি হয় তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে তার যে নাম্বারটা, সদস্যটার নাম্বার হয়, আইডি হয়, সে আইডিটা দেবেন। তার সাথে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, স্বঘোষণাপত্র অনুযায়ী। সে নিজের লিখে সেটা জমা দেবে। কোনো সদস্যকে সরকারি পেনশন পাবে, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ দেবে, না হলে না। যদি পেনশন পান তার সদস্য একটা পেনশনের একটা ভোগী নাম্বার থাকে, সেটা দেবে। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন? এইটা সাধারণত বেসরকারি মানে কার আন্ডারে পড়ে? যারা হচ্ছে ব্যবসায়ী, ইনভেস্টর, তারাই হয়তো এর আন্ডারে পড়ে, তারা এখানে রাইট দিতে পারবে। আর যারা না, তারা না করবে।
পরিবারের মোট বার্ষিক আয়, বছরে আপনি কত টাকা পান, সে 2 লাখের নিচে, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, যা হবে টোটাল বছরে আপনি কেটে কত টাকা মাইনা পাচ্ছেন। পরে চলে আসছে আমরা হচ্ছে অন্যান্য পরিচয় নথি। সিএ আবেদনে বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনি সিএর জন্য আবেদন করেন তাহলে তার জন্য লিখবেন, যদি প্রযোজ্য নয় আপনারা তাহলে করবেন না। আবেদন করা হয় যদি হ্যাঁ হয় আবেদন নাম্বার, আবেদন যদি ইস্যু হয়ে গিয়ে সার্টিফিকেট পেয়ে যায় তাহলে ইস্যুর নাম্বার দেবেন। একইভাবে প্রত্যেকেটা এভাবে ফিল আপ করবেন, প্রত্যেকেটা এভাবে ফিল আপ করবেন। এবার আবেদন নাম্বারটা কি আর সার্টিফিকেট নাম্বার, এটা কথা। আবেদন নাম্বারটা হচ্ছে যখন আপনি আবেদন করতে আপনার ফোনের সঙ্গে সঙ্গে 10 থেকে 5 মিনিটের মধ্যে একটা অ্যাপিল আইডি হবে, সেই অ্যাপিল আইডিটাই কিন্তু আবেদন নাম্বার। সার্টিফিকেট নাম্বার কোথায় পাবেন, আপনি যখন অনলাইনে গিয়ে যখন হচ্ছে সার্চ করছেন, আমাদের যে ভোটার আইডি যেখানে সার্চ করেন আপনাদের ইসিআইতে, সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন সার্টিফিকেট নাম্বার। ওটা ওখানে কীভাবে, ওখানে এই অ্যাপিল আইডিটা দিলে অটোমেটিক ওখানে চলে আসে। এবার হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট, আপনি যদি কিষাণ ক্রেডিট কার্ড করে থাকেন, কিষাণ ক্রেডিট RRD করে থাকেন, শিল্পী ক্রেডিট কার্ড করে থাকেন, বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড করে থাকেন, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা বলে করে থাকেন, তাহলে তার এখানে অ্যাপ্লাই যে করেছেন তার নাম্বার, তার আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা, বেশি কিছু চাইনি, এইটুকু চেয়েছে। আর অবশ্যই তার যে ডকুমেন্ট সেটা জমা দিতে হবে। এরপরে সব চলে আসছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যদি SIR 2026-এ আপনার নাম যদি বাদ পড়ে থাকে, তার মামলাটা কি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না, আপনি প্রযোজ্য নয় লিখতে রাইট দেবেন, আবার না কেন রাইট দেবেন না, সবসময় প্রযোজ্য নয়, যদি আপনার নাম বাদ না তাহলে প্রযোজ্য নয় করে দেবেন। আর না বলে মানে আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেননি, সেটা তখন না হবে। আর যদি আপনি অ্যাপ্লাই করেন হ্যাঁ করবেন, তার মামলা বিবরণ একইভাবে পুরোটা ফিল আপ করতে হবে। এরপরে আছে সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ। এবার বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, সদস্য নাম্বার লিখবেন, কজন সদস্য আছে, 1 জন 2 জন 3 জন 4 জন, সে 1 লিখে তার শিশুর নাম, শিশু, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, কোন স্কুলে পড়ে, বেসরকারি স্কুলে, সরকারি সহায়তা বা স্কুলে পড়ে, মানে কি স্পন্সার বিদ্যালয়ে পড়ে না বেসরকারি, পুরোটাই ফুল বেসরকারি। বা সে যদি আশ্রমে থাকছে, ওনাকে আশ্রমে থাকে, সেটা কিন্তু স্পন্সার বিদ্যালয়, তখন সেখানে রাইট দেবেন। আরেকটা কথা, এখানে কিন্তু একটা মানুষের মধ্যে, আমার বাচ্চা এখনও ছোটো, সে কিডজি বা বিভিন্ন যে এই সমস্ত টাইপ অফ স্কুল যেগুলো আছে সেই সব স্কুলে পড়ে, প্লেগ্রাউন্ড প্লাস এডুকেশন যেখানে হয়, সেই সব স্কুলে যদি পড়ে, বা অ্যাডামাস, বা আপনার যে ছোটো ছোটো অ্যাডামাস যেগুলো বাচ্চাদের স্কুল হয় কিডজি টাইপের, কিন্ডার গার্ডেন আছে, তারপরে এই সমস্ত যদি একাডেমিক টাইপের স্কুল যেগুলো ছোটো ছোটো, সেই সব স্কুলে পড়লে কিন্তু এই অন্যান্যতে যাবেন এবং অন্যান্যতে গিয়ে লিখে দেবেন, ঠিক আছে। এরপরে চলে আসে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এটা কি, যদি আপনার শিশু যদি টিকাকরণ হয়ে থাকে, অবভিয়াসলি হ্যাঁ শিশু টিকাকরণ হয়েছে, এখানে রাইট দেবেন। টিকাকরণ না হলে নাতে রাইট দেবেন। এইবার শিশু টিকাকরণ হলে তার কিন্তু ডকুমেন্টস আপনাদের সবসময় রেডি রাখতে ওটা চাইতে পারে। এরপরে হচ্ছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি এখন পর্যন্ত কোনো আগে যতই প্রকল্প ছিল সে প্রকল্প কোনোটাই ডিবিটির মাধ্যমে দেওয়া হতো না, এই ফার্স্ট টাইম কোনো প্রকল্পের টাকা ডিবিটির থ্রু দেওয়া হবে। ওই জন্য যদি ইনকেস আপনি যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রকল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই ডিবিটির মাধ্যমে পাবেন, স্টেট গভর্নমেন্টের কোনো প্রকল্প এতদিন দিত না, ওই জন্য সেরকম ক্ষেত্রে নাই হবে। আর যদি কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট পায় তখন হ্যাঁ করে সেই প্রকল্পের নামটা 1 2 3, পরিবারের প্রধান যদি পায় তাহলে এখানে লিখবে, পরিবারের সদস্য 1 পেলে হ্যাঁ বা নাতে ক্লিক করে এখানে লিখবে, এরকম এক এক করতে হলে পুরোটা ফিল আপ করবে। এরপরে আমরা চলে আসছি একদম ফর্মের শেষ পেজ, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক, এখানে আপনাদের কিচ্ছু করতে হবে না। এরপরটা ঘোষণা সমিতি, ঘোষণা সমিতি আমি পুরো বলছি না, ঘোষণা সমিতি কি বেকার তো বলে লাভ নেই। ঘোষণা সমিতিতে আপনি এখানে সম্মততে রাইট দেবেন, দিয়ে আপনি ফুল সিগনেচার করবেন, বেঙ্গলি হোক, ইংলিশ হোক, ম্যান্ডারি হিন্দি হোক, যেটা করলেই হলো, সিগনেচার করে ফর্মটা জমা দেবেন, আপনার ফর্ম এখানে শেষ, এন্ড, আর কিচ্ছু নেই। ওকে, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন।